প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিকেল কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ শরাফত হোসেন। শরাফতকে স্বাগত। ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের দুই দেশেই যে ডোমেস্টিক ভায়োলেন্স বা তুলনামূলক বিষয় নিয়ে কথা বলবো। আর আমাদের অতিথি ডাক্তার মোহাম্মদ শরাফত হোসেন 2002 সালে যুক্তরাষ্ট্রে ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত একটি পেপার এখানে প্রেজেন্ট করেছিলেন। তার গবেষণালব্ধ বিষয় ছিল, সেখানে আমরা এই বিষয় নিয়ে জানবো। সত্যতা আমরা প্রথমে শুরু করতে চাই যে গবেষণার যে বিষয়টা ছিল, যে পেপারটা, সেটা নিয়ে একটু সংক্ষেপে বলেন। আসলে বিষয়বস্তুটা কিভাবে উপস্থাপন করেছিলেন? আসলে পেপারটা ছিল পারিবারিক সহিংসতা কমানোর বিষয়। যেভাবে সমাজে এবং দেশে দেশে পারিবারিক সহিংসতা, যেটাকে বলা হয় ডোমেস্টিক ভায়োলেন্স, বেড়ে যাচ্ছে বা কখনো বেশি ছিল, এটিকে কিভাবে কমানো যায়, এর ভয়াবহতা কিভাবে কমানো যায়, এই বিপর্যয় থেকে কিভাবে রক্ষা করা যায় মূলত মহিলাদের, তার উপরে আলোচনা করার জন্য আমার এই পেপারকে তারা অ্যাকসেপ্ট করে। আমি একটা গবেষণা করেছিলাম, এটা 2001 সালে বাংলাদেশের কুষ্টিয়া শহরে। তো সেই পেপার আমি এই 29তম গ্লোবাল হেলথ কাউন্সিলের অ্যানুয়াল মিটিংয়ে আমি এটাকে পাঠাই এবং তারা অ্যাকসেপ্ট করে আমাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানায়। আপনি তো এটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন। আসলে আমরা যদি ডোমেস্টিক ভায়োলেন্সটা বলি, সেটা কিন্তু আমরা সংক্ষেপে আসলে কিভাবে সেটাকে বুঝাবো, যে এটা আসলে বিষয়টা কি? ধন্যবাদ। ডোমেস্টিক ভায়োলেন্স আসলে পারিবারিক সহিংসতা, স্ত্রীর উপরে স্বামীর বিভিন্ন ধরনের অত্যাচারকে সহিংসতা বলে। তবে শুধু স্বামী না, স্বামী এবং তার আত্মীয় দ্বারাও অত্যাচার হলে এটাকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স বলে থাকি। এখানে কি শুধু ভিকটিমটা কি শুধু মহিলারা হয়? বেশিরভাগই মহিলা হয়, এই জন্য এটির উপরে জোর দেওয়া হয়। ডোমেস্টিক ভায়োলেন্স বলতে মানে মূলত বা প্রধানত এটাই বোঝায়, কিন্তু আস্তে আস্তে দিনে দিনে এটাও বাড়ছে। আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে স্বামীরা আসলে অত্যাচারিত হচ্ছে। হয়তো যদি আমি এরকম ধরি যে 30-40 বছর আগে তেমন ছিল না, কিন্তু আজকাল এগুলো কিছু কিছু বেড়েছে এবং হয়তো কোনো কোনো জায়গায় পার্সেন্টেজ 2, 3, 4, 5, 6, 7% এসে গেছে যে স্বামীরাও এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। আপনার যে গবেষণা ছিল, সেখানে কারা কারা সেই ভিকটিমটা কারা ছিল মূলত? আমি মূলত 100 জন দম্পতির উপরে এই গবেষণা চালিয়েছি। মানে বিবাহিত দম্পতি, স্বামী এবং স্ত্রী, এদের দুজনকে আমি আলাদা আলাদা করে প্রশ্ন করেছিলাম, কয়েকটা প্রশ্ন করেছিলাম, এবং তার থেকে যে রেজাল্ট আসছে, যে ফলাফল আসছে, তার ভিত্তিতে এই গবেষণার ফলাফল নির্ধারিত হয়েছে। সেখানে কি কোনো পুরুষ আক্রান্ত ছিলেন? সবাই মহিলা ছিলেন? না, পুরুষ আক্রান্ত এখানে কিছু পাওয়া যায়, সব মহিলারাই ভিকটিম হয়েছে। তো এটা কি কি কারণে আসলে তারা এই আক্রান্তের শিকার? আসলে মূল কারণ আসলে আমি পেয়েছি যে ভালোবাসাহীন সম্পর্ক এবং বিশ্বাসহীন সম্পর্ক হচ্ছে মূল কারণ। যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না, অথবা কমে যায়, অথবা বিশ্বাস থাকে না বা বিশ্বাসের পরিমাণ খুবই কমে যায়, তখন এই পারিবারিক সহিংসতা বা স্ত্রীর উপর অত্যাচারের বিষয় এগিয়ে আসে বা প্রতিষ্ঠিত হয়। আর কিছু কারণ আছে, মনে করেন যে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া বা বিয়ে করার এই যে প্রবণতা বা এই যে বিষয়টা চালু সমাজে, এটা একটা কারণ। আর একটা বিষয় হচ্ছে, যেটাকে ইন্টারন্যাশনালি যেটাকে সবচেয়ে বড় করে দেখা হয়, গ্লোবালি যেটাকে দেখানো হয়, তা হলো যে মানে পাওয়ার ইমব্যালেন্স, দ্যাট ইজ ক্ষমতার বৈষম্য বা ভারসাম্যহীনতা। নারীর ক্ষমতায়ন বলে একটা আন্দোলন চলছে। হ্যাঁ, এই জন্য নারীর ক্ষমতায়ন দরকার। দ্যাট ইজ, ওখানে বলা হয় যে অর্থনৈতিক ক্ষমতা পুরুষের বেশি, স্বামীর বেশি, এবং শারীরিক ক্ষমতাও স্বামীর বেশি। এই জন্য এই ভায়োলেন্স নর্মালি এসে যায়। সত্যি বলতে কি, আমি যখন 2000 সালে যখন একটা বিশেষ ট্রেনিংয়ে আমি সুইডেনে যাই, উপসালা ইউনিভার্সিটিতে, মানে সেখানে এটির উপরে আলোচনা হয়েছিল। সেখানে আমি দেখেছিলাম যে ইন্টারন্যাশনালি, মানে আন্তর্জাতিকভাবে এইটাই বলা হয় যে
এর কারণ হচ্ছে মেনলি এই পাওয়ার ইমব্যালেন্স বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। দ্যাট ইজ স্বামী অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে শক্তিশালী বলে সে আক্রমণ করে। কিন্তু আমার মনে হচ্ছে এবং আমার গবেষণা থেকে আমি পেয়েছি যে এটা মূল কারণে, এটা হচ্ছে একটা গাছের একটা শাখা বলতে পারে, কিন্তু রুট হচ্ছে দ্যাট ইজ মূল হচ্ছে যে ভালোবাসাহীনতা এবং বিশ্বাসহীনতা হচ্ছে মূল কারণ। এবং এটাতে ম্যাক্সিমাম একটা কাপল বোধ স্বামী এবং স্ত্রী একই কথা বলেছে যে যখন ভালোবাসা থাকে না তখনই আক্রমণের বিষয়টা, যখন বিশ্বাস থাকে না তখন আক্রমণের বিষয়টা উঠে আসে। তো বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা একরকম, উন্নত দেশগুলোতে ইউরোপ আমেরিকাতে অন্যরকম। সেই ক্ষেত্রে ভিকটিমের বা ভায়োলেন্সের পারিবারিক বা ডোমেস্টিক ভায়োলেন্সের যে বিষয়টা বললেন সেটা কিন্তু ক্ষেত্র বিশেষে ভিন্নতা থাকতে পারে, কিছু ভিন্নতা আছে। যেমন যুক্তরাষ্ট্রে বা ইউরোপে যে আরো ভিন্ন সম্পর্ক থাকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদি যদি থাকে, সেখানেও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে। হতে পারে, হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে হচ্ছে, এবং ওইখানে এই বিশ্বাস বা ভালোবাসার বিষয়টা আরো প্রবল। আমরা আমাদের সমাজে দেখি, যদি আমি বাংলাদেশের কথা বলি, যে আমরা আমাদের সংসারকে ধরে রাখার জন্য আমাদের মহিলা পুরুষ স্বামী স্ত্রী আপ্রাণ চেষ্টা করে, মানে কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু বিশ্বাসহীনতা থাকলেও কিন্তু তারা সংসার ধরে রাখার চেষ্টা করে। ফলে এটার প্রকাশ ওইভাবে হয় না বা কম হয়, এবং আলটিমেটলি হয়তো কিছু দেরিতে হয়তো বিশ্বাস আবার আসে বা ভালোবাসা আবার আসে। কিন্তু এই সুযোগ কিন্তু ইউরোপে এবং উন্নত দেশগুলোতে অনেক কম। আমি ইউরোপে দেখেছি, সুইডেন কথা যদি বলেন, সেখানেও এত সুযোগ সুবিধা, মানে সুইডেনে সেখানেও ওই সময়কার কথা যদি আমি বলি, যে 30-35 জন মহিলা ওই রকমেই ভায়োলেন্সের শিকার হয়, এবং তার মধ্যে কেউ 5 থেকে 6-7 জন ইভেন মারা যায় এই ভায়োলেন্সে। যদিও তাদের প্রোটেকশনের খুবই ভালো ব্যবস্থা আছে, যে এরকম ব্যবস্থা আছে যে কোনোভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে কোনো একটা নাম্বারে যদি ফোন করা যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে ব্যাটার সেন্টার বলে, সেখান থেকে পুলিশ চলে আসে, মানে উইদিন মিনিটস, 5 to 10 মিনিটস, এবং তাকে প্রোটেকশন দিয়ে সেখানে নিয়ে যায়, এবং সেখানে সমস্ত থাকা খাওয়া এবং সমস্ত ব্যবস্থা তারা করে। এরকম যুক্তরাষ্ট্রে সেই ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু বাংলাদেশে কি অবস্থা? বাংলাদেশে এরকম ব্যবস্থা ঠিক অতটা বিষয় নেই, কিন্তু আমি জানি কোনো মানে পুলিশ স্টেশনে, বিশেষ করে একটা তো চোখের সামনে সবার পরে তেজগাঁ পুলিশ স্টেশনে যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, যেখানে বা হেল্প করার জন্য মহিলাদের যে কোনো রকম ভায়োলেন্স এবং যে কোনো রকম কমপ্লেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে একটা আলাদা সেন্টার আছে। এটা এখন না, বেশ কয়েক বছর ধরে এটা চলছে, এবং অন্যান্য অনেক থানাতেই আছে। সরকার এই ব্যাপারে সচেতন এবং এ ব্যাপারে কাজ করে যাচ্ছে, যাতে মহিলাদের এই সহিংসতা কমানো যায়। এটার ফলে কি কি ক্ষতি হয়, ক্ষতির শিকার মানে যে এখন ডোমেস্টিক ভায়োলেন্সের ফলে? একটা ক্ষতি তো প্রাথমিক ক্ষতি যেটা দেখা যায় সেটা হচ্ছে শারীরিক ক্ষতি, আর একটা হচ্ছে মানসিক ক্ষতি। এর সঙ্গে এসে যাচ্ছে রিপ্রোডাক্টিভ ক্ষতি। মনে করেন যে এরকম হয় যে এই প্রসঙ্গগুলোকে কিছু আসে অন্যান্য ইয়েতে, যে কোনো মহিলাকে প্রেশার দেওয়া হয় যে তোমার এখনই বাচ্চা নিতে হবে। হয়তো সে বাচ্চা নিতে চাচ্ছে না, হয়তো সে পড়াশোনার উপরে আছে, সে পড়াশোনা করতে চায়, সে এসএসসি পাস করতে চায় বা এইচএসসি পাস করতে চায়, তাকে বলছে না তুমি বাচ্চা নাও, পড়াশোনা পরে হবে। তখন ভায়োলেন্স আসে, সে একটা পয়েন্ট। তো এতে বিষয়টা কি হচ্ছে যে শরীর উপরে আক্রমণ হচ্ছে, এবং আলটিমেটলি হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাও মারা যাচ্ছে, মাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর মানসিক বিপর্যয় বা পীড়ন তো আছে এগুলো। এবং আলটিমেটলি এরা যেহেতু উন্নতির ধাপে যেতে পারছে না, অর্থনৈতিক দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, মানে মহিলা পিছিয়ে যাওয়া মানে অর্থনৈতিক থেকে সমাজও পিছিয়ে যাচ্ছে। আরো যে ওই সংসারে যদি ছেলে মেয়ে থাকে, বড় ছেলে মেয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে তারা এটা দেখছে, এবং তাদের এই যে গ্রোয়িং যে অবস্থা, সেটা তো বাধাগ্রস্ত হচ্ছে, সেও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই বাচ্চা। সে দেখছে যে তার মাকে আক্রমণ করা হচ্ছে, এবং দুজনের মধ্যে ভালো রিলেশন নেই, ফলে আলটিমেটলি সমাজই পিছিয়ে যাচ্ছে এবং দেশ পিছিয়ে যাচ্ছে, আমি বলবো। একটা পরিবার ধ্বংসের পথে চলে যায়। এই জন্য এটা তো বলা হয়, ইন্টারন্যাশনালি বলা হয় যে এটা হচ্ছে একটা শারীরিক এবং মানবিক বিপর্যয়, মানে হেলথ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। ইটস এ ক্রাইসিস।
তো আপনি যে এই যে সম্মেলনের কথা বললেন, সেখানে আরো অন্যান্য দেশের যে চিত্রটা ছিল ওগুলো যদি তুলনামূলক একটু বলেন, ওই সময়টা কেমন ছিল? হ্যাঁ, ওই সময়ও খারাপ, এখন হয়তো আরো খারাপ হয়েছে। হয়তো কোনো কোনো দেশ কিছু উন্নতিও করেছে, কিন্তু ওই সময় আরো খারাপ হয়েছে। বিশেষ করে এই সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকান কান্ট্রির অবস্থা তো খুবই খারাপ। মানে এখানে কোনো কোনো জায়গায় তো আমি যেগুলো বলেছি যে এই যে লাভ অ্যান্ড ট্রাস্টের অভাব, কোনো কোনো জায়গায়, অনেক জায়গায় অর্থনৈতিক বিষয় তো খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে যদি মহিলা যদি উন্নত হয়, তাহলে সে অনেক কিছু প্রোটেক্ট করতে পারে। কিভাবে যে স্বামী মনে করতে পারে বা করতে সে বাধ্য হয় যে আমি যদি তাকে আঘাত করি বা আক্রমণ করি, তাহলে সে আমাকে ছেড়ে চলে গেলে তার কোনো অসুবিধা নেই, কারণ সে একটা চাকরি করবে, সে সমাজে চলতে ফিরতে পারবে। কিন্তু যখন কোনো মহিলা অশিক্ষিত থাকে, তখন সে থাকে অসহায়, যে আমি কোথায় যাবো, আমি এখন বেরোয় গেলাম তো না খেয়ে থাকবো। তো ফলে এই অসুবিধা এই আফ্রিকান কান্ট্রিতেও আছে, এশিয়াতেও আছে, হয়তো বড় বড় কান্ট্রিতে আমেরিকা ইউরোপে নেই, সেখানকার পরিস্থিতি একটু আলাদা। জন্য যুক্তরাষ্ট্রে আপনি যে বাংলাদেশের যে পরিসংখ্যান তুলে ধরলেন, সেখানে 2000 সালের কথা বললেন, 2000 সালে এখানে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে মহিলারা 22%, 22.1, আর পুরুষ ছিল 7.4% আচ্ছা ভিক্টিমের শিকার ডোমেস্টিক ভায়োলেন্স। আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে যে জবের কথা বললেন, তো এখানে উন্নত দেশগুলোতে যেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করে, তারপরেও কিন্তু জি, ভায়োলেন্স হচ্ছে, সেটা কেন? সেটার কারণ তো আমি প্রথমেই বলেছি যে এই যে বিশ্বাসের অভাব বিশ্বাসটার এবং কারণে। ভালোবাসার অভাব। অবশ্যই এগুলো আমরা ওখানে আলোচনা করেছি। আমি তো এখানে আর দাম্পত্য কলহ আর কি কি কারণে হতে পারে সেখানে? দাম্পত্য কলহ হচ্ছে একটা হচ্ছে মানে কি বলে ব্যক্তিগত ক্লাস সংঘর্ষ, যে একজন একটু সামাজিকভাবে বা চাকরির দিক থেকে একটু সুপিরিয়র হয়ে গেছে, সে আর্ন করছে, মনে করেন যে সে সে হয়তো $50,000 আর্ন করে, আরেকজন করে মাত্র $20,000। তো এখানে একটা প্রফেশনাল বা ইনকামের দিক থেকে একটা ক্লাস হয়, এই নিয়ে তো তর্কতর্কি হয়। তো তখন ভায়োলেন্সের একটা বিষয় আসে, সামাজিক এই অবস্থানের জন্য এই একটা বিষয় আসে। আর ইয়ে তো সেটা তো একটা বলেছি, যেটা আপনি হয়তো একটু আগে বললেন, যে পারস্পরিক রিলেশন, মানে একটা মহিলার সঙ্গে আগে, বিয়ের আগে অন্য তার ক্লাসমেট, তার পুরুষ বন্ধু থাকতে পারে, তার সঙ্গে রিলেশন ছিল। বিয়ের পরে সে তার সঙ্গে তো কথাই বলতে পারে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে, কিন্তু বিয়ের পর আসলে এই সম্পর্ক তো একটা সীমিত আকারে থাকবে বা একটা লিমিটেশন থাকবে। যদি এটা স্বামী মনে করে যে সে এই লিমিট ক্রস করছে বা এটা তার জন্য সহনীয় হচ্ছে না, সহ্য করতে পারছে না, সেটা হয়। উল্টো দিকে হয়, আমি শুধু মহিলার কথা বলছি না, পুরুষেরও গার্লফ্রেন্ড থাকতে পারে, ছোটবেলার কোনো বান্ধবী থাকতে পারে, তার সঙ্গে তার কোনো সম্পর্ক হয়ে যেতে পারে, এটা তো কেউ সহ্য করে না। এই যে মানে আরেকজনের সঙ্গে রিলেশন, মানে দ্যাট ইজ কি বলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এইটে কোনো দেশে কোনো মহিলা পুরুষ কখনো সহ্য করে না। মানে হাজব্যান্ড ওয়াইফকে কেউ অন্য কাছে শেয়ার করতে দেয় না। এ ব্যাপারে কিন্তু বাংলাদেশও যেরকম, ইউরোপ আমেরিকাও সেরকম। হয়তো মানে টলারেন্সটা একটু কম বেশি হতে পারে, কিন্তু এই পয়েন্টে সবাই সমান। আমরা কিন্তু একটা বিষয় জানি যে বাংলাদেশে মহিলারা কিন্তু এখন অনেক কাজ করে, এনজিওতে কাজ করে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, সেই ক্ষেত্রে অবস্থাটা কেমন? অবস্থা তো ভালো, মানে কাজ করলে এবং ক্ষমতায়নের জন্য তো অবস্থার উন্নতি হচ্ছে, সেটা আমি আগেই বলেছি যে যদি কাজ করে এবং অর্থনৈতিকভাবে যদি একটু পায়ে দাঁড়াতে পারে, তাহলে এটা অনেকটা খুবই আসে, মানে কিছু পার্সেন্টেজ খুবই আসবে। দুইজন যখন কাজ করে, কিন্তু সাংসারিক কাজের ক্ষেত্রে, যখন রান্না বান্না বা সাংসারিক কাজগুলোর ক্ষেত্রে ছেলে মেয়েকে টেক কেয়ার করা, এই বিষয়গুলি নিয়ে সেখানে কোনো দ্বন্দ্ব থাকে কিনা? দ্বন্দ্ব তো থাকে, কিন্তু দ্বন্দ্বের সমাধানও তো আছে। দ্বন্দ্ব তো থাকেই, দ্বন্দ্ব তো থাকেই। আপনি জানেন যে পুরুষ শাসিত সমাজ এখনো মেনলি আমাদের ওই দিকটায়, তো পুরুষ বা স্বামী সবসময় মনে করে যে এই বাচ্চাদের দেখাশোনা বা সংসার দেখাশোনা করবে ওয়াইফ, কিন্তু আসলে হয়তো তার মানে আয় এটা চলেই না, মানে সে এটা বুঝতেও পারছে। তারপরেও কিন্তু সে যখন ওয়াইফ যখন চাকরি করতে চলে যাচ্ছে, তখন সে এটাকে ওইভাবে সাপোর্ট করছে না, সবাই সাপোর্ট করছে না, অত কেউ কেউ করে, তখন তো একটা দ্বন্দ্ব আসে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে তার পয়সায় কিন্তু একটা মানে সংসারের একটা অংশ চলছে, তাছাড়া চলছেই না।
সুতরাং সংঘর্ষ আছে, সমাধানও সম্ভব। যেমন মনে করেন যে কোনো গরিব আত্মীয় স্বজন কেউকে এনে যে হয়তো বিধবা কোনো খালা বা কোনো বড় বোন, সে তার বাসায় আছে নাকি, এরকম ভাবে আছে, এটা বাংলাদেশে এরকম আছে। তো যারা এই ভিকটিম হয়, যারা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় বাংলাদেশে, তাদের আইনগত বা অন্য কোনো সহায়তা, যে তাদের সাময়িকভাবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা বাংলাদেশে সেই কোনো বিষয় রয়েছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। আক্রান্ত হলে তাৎক্ষণিক তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আইনগত ব্যবস্থা আছে, পুলিশ বিভাগ আছে, থানায় ইনফর্ম করলে তারা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে সেটা রয়েছে। হ্যাঁ, সব জায়গায় আছে, এটা সব জায়গায় আছে। এবং বলে শিশু এবং নারী ও শিশু যে আইন হয়েছে কয়েক বছর আগে, এটা তো খুবই স্ট্রং, খুবই শক্ত, এবং এটার ব্যাপারেই তো আসলে সবাইকে জানানো উচিত যে এটা কত বড়। যে কোনো মহিলা যদি এভাবে কমপ্লেন করে যে আমি অত্যাচারিত হচ্ছি বা আমাকে আঘাত করা হয়েছে, তাহলে নর্মাল সিচুয়েশনে কি হবে যে পুলিশ আগে তাকে ধরে নিয়ে যাবে স্বামীকে, তারপরে অন্য কথা যে মানে সে সত্যি কথা বলেছে নাকি সেটা পরে কথা, অভিযোগ করলেই নিয়ে যাবে, ইউজুয়ালি তাই কথা, যে ধরে নিয়ে যাবে, তারপর হয়তো সে কোর্টে যে সে প্রমাণ করবে যে না আমি এটা আসলে বলিনি বা অত মারাত্মক কিছু না, তার ওখানে প্রমাণ করতে হবে। কিন্তু মহিলা নারীর এই কমপ্লেনকে সবচেয়ে বড় ভাবে দেখা হবে, সম্মান করা হবে। কিন্তু বিষয়টা যখন তাকে ধরে নেওয়া হয়, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তখন এই সংসারটা কি ভাঙনের দিকে যায় কিনা, বা আসলে সেখানে ফিরে আসার কোন জায়গা থাকে? না না, এটা তো কিছুটা তো অসুবিধা হয়, এবং তার উপরে আমার নির্যাতনের মাত্রা বেড়ে যায় কিনা। এটা তো সব জায়গায় একই রকম ব্যাপার না, বা সব ক্ষেত্রে একই রকম বিষয় হয় না। একটা বিষয় হচ্ছে যে এই বিষয়টা ঠিক কিনা সেটা তো আসলে কোর্ট দেখবে যে আসলে এটা ঠিক বলেছে কিনা। কোর্ট এটাও দেখবে যে আদালত এটাও দেখবে যে এর এর মানে সমাধান কিভাবে সহজে এবং দুজনের জন্য গ্রহণযোগ্য যাতে সংসার টিকে থাকে সেটা কিভাবে সম্ভব, সেই দিকটা তো তারা দেখে, যাতে পরবর্তীতে সংশোধন ওইভাবে না হয়, সেই জন্য তাদের বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু যখন মারাত্মক হয় তখন তো আর ওইগুলো দেখা হয় না, যে একজনের জীবনের প্রতি হুমকি যখন হচ্ছে তখন তো আর সংসার কি হচ্ছে সেটা দেখবার ওইভাবে ব্যবস্থা থাকে না। যুক্তরাষ্ট্রে কিন্তু এমন একটা ব্যবস্থা রয়েছে, যখন এই পুলিশের কাছে কেসটা যায়, কোর্টে যায়, তখন কাউন্সিলিং এর একটা ব্যবস্থা এখানে রয়েছে। বাংলাদেশে কি কাউন্সিলিং এর ব্যবস্থা আছে? কাউন্সিলিং ব্যবস্থা সেটা কি পর্যায়ে আছে, কিভাবে হচ্ছে? না, কাউন্সিলিং এর ব্যবস্থা আছে। যেমন মনে করেন যে যদি ডিভোর্সের কোনো প্রশ্ন আসে, তাহলে তো প্রথমে তো কোর্ট থেকে বলে যে কোর্ট থেকে অথবা আমাদের সিটি কর্পোরেশন আছে, সেই কর্পোরেশন থেকে তাদের বলা হয় যে, বা তাদের ডাকা হয় দুজনকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে, যে আপনারা একটু দুজনে আবার আলোচনা করেন, আপনি তো কমপ্লেন করেছেন ঠিক আছে, কিন্তু একটু সময় নেন, তো ব্যস্ত না হয় একটু সময় নেন, নিজেদের মধ্যে একটা বিয়ে হয়েছে, একটা জীবনের একটা সম্পর্ক, আপনারা একটু আলোচনা করেন, আর কি সমস্যা আমাদের মনে আমরা একটু আপনাদের এই সহায়তা করতে পারি। এই ব্যবস্থা আছে বাংলাদেশে। উন্নত দেশের সাথে যদি তুলনা করেন ডোমেস্টিক ভায়োলেন্স বাংলাদেশ, তাহলে পার্থক্যগুলো কি কি আপনার গবেষণা ধরা পড়ছে? আমাদের পার্থক্যের মূল একটা হচ্ছে যে আমাদের শিক্ষার হার এখনো কম, শিক্ষার এখনো কম। ইউরোপ আমেরিকার তুলনায় সাক্ষরতা কম বলে আমাদের ওখানে এই সহিংসতা একটু বেশি, এবং মানে ক্রাইটেরিয়াটা একটু অন্যরকম। এজন্য আমাদের উচিত যে মানে শিক্ষার হার বাড়ানোর চেষ্টা করা, যেটা চলছে, সরকারের বিভিন্ন পদক্ষেপ আছে, যাতে সরকার, আপনি জানেন যে প্রাইমারি এবং সেকেন্ডারি পর্যন্ত সব ফ্রি করে দিয়েছে মহিলাদের সরকার, এবং বই পুস্তক ফ্রি দেওয়া হয়। তো এটা যদি একটা পর্যায়ে পর্যন্ত তারা লেখাপড়া শেখে, তাহলে তাদের মধ্যে যে মানে জ্ঞান আসবে বা যে সচেতনতা আসবে, তাতে তারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে নির্দিষ্ট সময়, এবং বৈবাহিক জীবনে স্বামীর সঙ্গে এবং পারিবারিক লোকজনের সঙ্গে সব ঠিকভাবে ব্যবহার করতে পারবে এবং নিজেকে গুছিয়ে নিয়ে চলতে পারবে। তাতে এটা কম হতে পারে। বিদেশের সঙ্গে বা উন্নত দেশের সঙ্গে কিছুটা এখানে তফাৎ আছে, আমাদের সাক্ষরতার হার একটু কম। আর কোন কোন জায়গা আপনার কাছে এটা উন্নত দেশের সাথে যে মানে আমাদের ওখানে যে যৌতুক প্রথা, এই যৌতুক প্রথা এটা খুবই খারাপ একটা বিষয়, যে মানে কিছু টাকা নিয়ে বা কিছু দ্রব্য নিয়ে তারপরে মানে বিয়ে করে এই যে মানে স্বামী,
স্বামী বা তাদের পরিবার থেকে একে মানে প্রথমেই বলে নেয়, পরে চাপ দেয় এবং বাধ্য করে। হয়তো মনে করেন যে প্রথমে বলেছিল যে 50,000 টাকা দেবো, একটা সাইকেল দেবো, মোটরসাইকেল দেবো, এইটা হয়তো তারা পরবর্তীতে শুনতে পাচ্ছে না, তখন স্বামীর পরিবার থেকে বলছে যে এটা দাও, তাকে চাপ দিচ্ছে। আর ওয়াইফের পরিবার থেকে বলছে যে আমার বাবা গরিব, এখন পারছে না, তখন পারবে হয়তো দেবে, কিন্তু এইটা হয়তো তারা তখন শুনতে রাজি না, তখন তার উপরে আঘাত আসে। এবং যেরকম আপনি জানেন যে বিভিন্নভাবে আঘাত করা হয়, এমনকি যে মানে পুড়িয়ে দেওয়া হয়, অ্যাসিড নিক্ষেপ করা হয়, এটা খুব মারাত্মক একটা বিষয় বাংলাদেশে, যেটা মানে যৌতুক প্রথার সঙ্গে এটা জড়িত। এই যৌতুক প্রথার ব্যাপারে সরকার এবং আইনগত বিষয়গুলো খুবই শক্তিশালী, এটা যাতে কেউ না করতে পারে সেজন্য সরকার সচেতন। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যে এই ব্যাপারে কেউ কমপ্লেন করে না, মনে করেন এটি মেনে নিয়েই এইভাবে চলে, অনেকে বিষয়টা প্রকাশ করে না। জানেন যে মানে প্রায় খবরের কাছে দেখা যায় যে কেউ সাহস নিয়ে যদি কমপ্লেন করে থাকে, তাহলে সামাজিকভাবে স্থানীয় প্রশাসন, মনে করেন যে জেলা প্রশাসক বা এদিকে ইউনো সাহেব তাৎক্ষণিক অ্যাকশন নিয়ে এই বিয়েও বন্ধ করেছে, সুন্দর ব্যবস্থা। কিন্তু আপনি কি বাংলাদেশের পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা, যে ভূমিকা, সেটা কেমন মনে করেন? পুলিশ প্রশাসনের ব্যবস্থা ভালো, পুলিশ প্রশাসনের ব্যবস্থা ভালো, তারাও খুবই সচেতন, এবং মানে আগের তুলনায় বর্তমানে যে আধুনিক আমাদের পুলিশ বিভাগ, তারা এই ব্যাপারে খুবই সচেতন এবং অগ্রণী ভূমিকা পালন করছে এই ব্যাপারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে কমপ্লেন করার বা সাহস করে যে বলা এখনো অনেক কম, যেটা মনে করেন যে 100% তো অবশ্যই না, মানে এটা ঠিক পার্সেন্টেজ আমার কাছে পরিসংখ্যান নেই, তবে আমার ধারণা হয়তো মানে কমপ্লেন করে হয়তো 10% হয়তো কমপ্লেন করে। এবং আত্মহত্যার ঘটনা বাংলাদেশে ঘটে এই ব্যাপার নিয়ে, যখন ওই আক্রমণ যখন সহ্য করতে না পারে বা কেউ কেউ অপমানে আত্মহত্যার পথ বেছে, সামাজিক বিষয়টাও সেখানে জড়িত। আর যৌতুক বিরোধী যে আইন রয়েছে বাংলাদেশে, সেটা কি আপনি মনে করেন যে এই ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স কমানোর জন্য যথেষ্ট কিনা, এবং সেটা সঠিক প্রয়োগ হচ্ছে কিনা? না, সঠিক প্রয়োগ হচ্ছে, মানে আইনগত দিকও খুবই স্ট্রং, শক্তিশালী, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে কমপ্লেনটা করা হয় খুব কম। মানে ওই যে ভিকটিম, সে বিষয়টা বা তার পরিবার থেকে এভাবে আইন সহায়তা করার বিষয়টা কম। আর একটা বিষয় হচ্ছে যে ভয়ভীতিও থাকে। মনে করেন যে যেখানে ঘটনা হচ্ছে অকারেন্সের জায়গা থেকে থানার দূরত্ব অনেক দূরে, সে ওখানে যাচ্ছে, এই পথেই তাকে ধরে নিয়ে যাচ্ছে, ধরেই তাকে অ্যাসল্ট করছে বা মেরে ফেলছে। এগুলো জীবনের অনেক, মানে এখানেও শিক্ষা এবং বুদ্ধিমত্তার একটা বিষয় আছে। মনে করেন যে যখন এরকম একটা বিষয়, তখন হয়তো ওই ওয়াইফ অথবা তার আত্মীয়স্বজন বললো যে এরকম করে বলছিল, এরকম চাপ দিচ্ছে, আমি থানায় বলি দেব। মানে এটা যদি সে চুপ থেকে মানে শান্ত থেকে পরে আস্তে করে থানায় যায় বলে, তাহলে হয়তো এই ঘটনা ঘটে না। কিন্তু তাৎক্ষণিক উত্তেজনার বসে বলে ফেলাতে এইটা ভিক্টিমাইজড হয়ে যায়, অথবা ভয় দেখানোর জন্য বলে, কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যায়। আর বাংলাদেশে মেয়েদের বয়স কমানোর বিয়ের ক্ষেত্রে একটা প্রক্রিয়া চলছিল, এখন কি অবস্থা সেটা, এবং সেটা কিন্তু এই ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়াবে না কমাবে, কি মনে হয় আপনার? না, আসলে আমি যতদূর জানি যে কমানোর যে বিষয়টা ছিল সেটা আপাতত স্থগিত আছে, যে 18 বছরই এখনই স্ট্যান্ড করে আছে, সেই পর্যন্তই আছে বলে আমি জানি, এবং মনে হয় সেটা আপনার যে একটা গবেষক হিসেবে আপনার পরামর্শটা কি? আসলে কম বয়সে বিয়ে হলে পরে কি সেটা ভায়োলেন্সের সংখ্যাটা বাড়ে না কমে? বাড়বে বলে আমার ধারণা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কম বয়সে বিয়ে হলে ভায়োলেন্সের শিকার আরো বেশি সংখ্যায় মহিলারা হবে বা স্ত্রীরা হবে বলে আমার ধারণা। কেননা সে তার বোঝার শক্তি বা শিক্ষা গ্রহণ করবার শক্তিও তার কম। শক্তি যত কম হবে, বুদ্ধি যত কম হবে, তত শিকার হবে, খুব সহজে স্বাভাবিক। আরেকটা বিষয় যে কি কি কারণে ভায়োলেন্সটা হইতে পারে, যে সাইকোলজিক্যাল হইতে পারে, ফিজিক্যাল, আর অনেক কারণ, মানসিক যে সমস্যা। বাংলাদেশে যে গ্লোবাল, সারা বিশ্বে যে গ্লোবাল চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, সেই ক্ষেত্রে কি এতে কোনো ভূমিকা রয়েছে কিনা, কি মনে হয় আপনার? যে মানুষের যে ভায়োলেন্সটা বাড়ে কেন, মানে ক্লাইমেটের জন্য, ক্লাইমেট চেঞ্জের কোনো ভূমিকা জলবায়ু বা আবহাওয়ার সঙ্গে? হ্যাঁ, সবকিছু মিলে। হ্যাঁ, সেটা কিছুটাই হতে পারে। শীত প্রধান দেশে একরকম, গ্রীষ্ম প্রধান দেশে একরকম ইয়ে হতেই পারে। এটা
আমি আগেও খেয়াল করছি যে বিভিন্ন দেশে আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি, মনে করেন যে শীত প্রধান দেশের লোকজন অপেক্ষাকৃত মেন্টালি সফট, এবং গ্রীষ্ম প্রধান দেশে মানে অপেক্ষাকৃত মানে একটু কড়া বা একটু একটু রুক্ষ এই ওয়েদারগত কারণে, সেটা কিছুটা এখানে ভূমিকা রাখে বলে আমার। তো আপনারা যারা ধরেন এসব বড় বড় কনফারেন্সে যান, গবেষণা করেন, এই গবেষণা লব্ধ যে বিষয়গুলা সরকারের নজরে যখন বা সরকারের সংশ্লিষ্ট জায়গায় যখন উপস্থাপন করা হয়, সেটা কতটুকু গ্রহণ করা হয়? হ্যাঁ, গ্রহণ করা হয়। গ্রহণ করা হয়। আমরা যখন বাইরে কনফারেন্সে আসি তখন আমাদের এইভাবে নির্দেশনায় থাকে যে আমরা এখান থেকে ফিরে এর উপরে একটা পেপার আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করি 10 থেকে 15 দিনের মধ্যে, যে কি কনফারেন্স করলেন এবং এখানে কি আলোচনা হলো এবং আমি কি মনে করি বা সবাই আলোচনা কি হলো। পরে এগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগ এগুলো আলোচনা করে। হয়তো মানে একটা নিয়েই হয়তো তাৎক্ষণিক আলোচনা হয়তো সম্ভব না, মানে হয়তো একটা আলোচনা একই পর্যায়ে একই বিষয়ে আলোচনা হলে তারপরে সংশ্লিষ্ট বিভাগে অবশ্যই আলোচনা করে এবং ব্যবস্থা নেয়, এবং তার জন্য তো আলটিমেটলি হয়তো সময় সময়ে যে আইন পরিবর্তন হয় বা পরিবর্তন সেই বিষয়টা। তো বাংলাদেশের যদি আপনি যুক্তরাষ্ট্রের তুলনা করেন সেই ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে এখানের অভিজ্ঞতা থেকে সেটা কি বলবেন? ডোমেস্টিক ভায়োলেন্সের খুব যে মানে বৈষম্য বা খুব যে পার্থক্য আছে তা আমি বলবো না, কেননা আপনি খেয়াল করেছেন যে আমার বিষয়ে আমি যেটা দেখেছি যে মানে ভালোবাসাহীনতা এবং বিশ্বাসহীনতা হচ্ছে মূল কারণ এবং সবচেয়ে বেশি কারণ, সেটা এখানেও আছে, এখানেও সেটা প্রতিষ্ঠিত। এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত বছর ধরে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এর কারণ হিসেবে তখনই দেখানো হতো, আমি যেটা বলেছি 2000 সালে যখন আমি সুইডেনে গেছিলাম, সেখানে আলোচনা ছিল যে দিস ইজ কজড ডিউ টু পাওয়ার ইমব্যালেন্স বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মানে ক্ষমতার ভারসাম্য। উন্নত দেশে সেই ক্ষেত্রে কিছুটা তাৎপর্য রয়েছে, কিন্তু বেসিক জিনিস তো একই। তার কারণ হচ্ছে যে আপনি মানে শুনলে বুঝতে পারবেন যেটা আমি আগে বলেছি যে এগুলো সবই জানে, কিন্তু আমি যখন বললাম যে আসলে এই পাওয়ার ইমব্যালেন্সটা মূল কারণ না, ভালোবাসা এবং বিশ্বাসহীনতা হচ্ছে মূল কারণ, তখন ওই পয়েন্টের উপরেই কিন্তু আমাকে আলোচনার জন্য ডেকেছে এবং আমাকে কিন্তু মানে আসা যাওয়ার টিকিটও দিয়েছে সংস্থা। মানে বুঝতেই পারছেন যে মানে সিম্পল জিনিস মূল কারণটা কি অনেকেই জানে, কিন্তু আসলে আমি গবেষণায় কি পেয়েছি এটা এর মধ্যে থেকে নতুন কি পেয়েছে একে ডাকো এবং শোনো যে আসলে কি, তারা তো আমাকে এমনি ডাকে। এবং এখানে যে কর্মসূচি যেটা হয়, আমি ওরাল প্রেজেন্টেশন ছিলাম, মনে করেন যে ওই হোটেলে মানে 20টার মতো টেবিল ছিল, বিভিন্ন টপিক ছিল, তার মধ্যে অন্যান্য বিষয়ও ছিল। তো ওখানে টেবিলে ওই বিষয়টা ওখানে টেবিলে রাখা হতো যে মিনিমাইজিং ডোমেস্টিক ভায়োলেন্স বাই রিয়ালাইজিং লাভ অ্যান্ড ট্রাস্ট, ডক্টর মোহাম্মদ শাহরুখ হোসেন দিয়ে। তো ওখানে বসার পরে ওই কনফারেন্সের অর্গানাইজিং কমিটি থেকে মানে আলোচনার জন্য প্রথমে মানে আসলে 2 থেকে 3 জন যে আপনি এটা মানে কেন এই গবেষণা করেছেন, কি পেয়েছেন আনুষঙ্গিকতা এবং প্রতিকার উপায় কি। ওই টেবিলে ওইটা টপিকটা দেখে কিন্তু পার্টিসিপেন্ট অন্য যে কেউ আসতে পারে এবং এসেছিল, তারাও কিন্তু প্রশ্ন করেছে যে কি পেয়েছো, কি হচ্ছে আমাকে বল, বিভিন্ন প্রশ্ন করেছে এবং আমার তার উত্তর দিতে হয়েছে। তার মানে যে এইটা যে এস্টাবলিশ কিনা বা এটা হলো কিনা সেটা কিন্তু তখনই কিন্তু প্রুভ হয়ে যায় বা প্রুভ হয়ে গেছে। প্রতিকারের উপায়টা কি সেই বিষয়ে? হ্যাঁ, প্রতিকারের উপায় তো অবশ্যই আছে, প্রতিকারের তো অবশ্যই আছে। সেটা তো মানে মানে টাইটেলেই বলা যে এই যে মানে ভালোবাসা এবং বিশ্বাস বাড়াতে হবে স্বামী স্ত্রীর মধ্যে। কিভাবে সেটা সম্ভব? এর জন্য কি কোনো সামাজিক আন্দোলন না সরকারি কোনো আইন দ্বারা কিভাবে? প্রথম হচ্ছে ব্যক্তিগত সচেতনতা এবং ব্যক্তিগত মূল্যায়ন, যে আমি এতদিন যা করেছি, এখন আমরা দুজনে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছি, আমরা বিশ্বাসের মধ্যে থাকবো, আমরা অতীতে কি করেছি সেটা ভুলে যাবো, মানবিকতা। জি, এখন আমরা মানে সংসারের মধ্যে থাকবো, মানে দ্যাট ইজ
মানে যেটাকে উল্টো দিকে বলা যায় যে এক্সট্রা ম্যারিটাল সেক্স, সো কল্ড এক্সট্রা ম্যারিটাল সেক্স, এই ইয়েতে যাব না। সংসারের মধ্যে থাকবো, আস্থার মধ্যে থাকবো, ভালোবাসার মধ্যে থাকবো। এটা হচ্ছে মূল ইয়ে। নিজেদের মধ্যে ভালোবাসা থাকলে, লাভ থাকলে, আপনি দেখবেন যে শুধু এই প্রসঙ্গ আসছে বলে বলছি যে যদি মানে কোনো দুই পক্ষের মধ্যে, সে স্বামী স্ত্রী হোক বা অন্য পক্ষের মধ্যে যদি অ্যাকচুয়ালি বিশ্বাস এবং ভালোবাসা থাকে, যে কোনো ক্ষেত্রে দেখবেন যে সেটা খুব সুষ্ঠুভাবে আগায়। যখনই এই বিশ্বস্ততা নষ্ট হয়, অন্যান্য যে কোনো বিষয়, তখন অশান্তি দেখা যায়, তখন অশান্তি দেখা যায়। এইটাকে ইয়ে বাড়াতে হবে এবং এই যে বাংলা যেটাকে বলে পরকীয়া, এগুলো থেকে দূরে থাকতে হবে। তো সরকারি কোনো উদ্যোগ নেওয়ার কোনো কিছু? সরকারের উদ্যোগ তো অবশ্যই। সরকারের উদ্যোগের মধ্যে যে একটা বিষয় হচ্ছে যে আমাদের যেটা সাক্ষরতা কম, সেটা লেখাপড়া এটা বাড়াতে হবে। সরকার সে প্রোগ্রাম চলছে যাতে, বিশেষ করে আমি বলেছি যে নারীর সাক্ষরতা বাড়াতে হবে যাতে সে ক্ষমতা পায়, সে শক্তিশালী হয় অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে। তারপরে তাদের বোঝাতে হবে আইনগত এই যে বিষয়গুলো, যে যদি এরকম কেউ করে তাহলে এর শাস্তি হচ্ছে এরকম, এবং এর কোনো কোনো শাস্তি তো মৃত্যুদণ্ড। আর নর্মালি তো 7 বছরের কারণ নারী ও শিশু আইন যেটা। তো সুতরাং এইটাকে সরকার জানানোর চেষ্টা করছে, এই ইয়েটা জানাচ্ছে। আর এই যে মহিলাদের বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা এবং যৌন শিক্ষা দিতে হবে। স্কুল লেভেলে? হ্যাঁ, স্কুল লেভেলে আছে। স্কুল হেলথ ক্লিনিকের প্রোগ্রাম আছে, স্কুল হেলথ ক্লিনিকের প্রোগ্রাম হসপিটালও আছে, উপজেলা হেলথ কমপ্লেক্সও আছে, স্বাস্থ্য শিক্ষা আছে। এর সঙ্গে অটোমেটিক যৌন শিক্ষা দেওয়া হয়, প্রাথমিক এই প্রোগ্রাম আছে। এইভাবে যে সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে এটা কমে আসবে। মানে একদিকে ভালোভাবে বোঝাতে হবে যে শিক্ষা দিতে হবে এবং বাবা শোনা বলে বলতে হবে যে এইভাবে চলো, আর একদিকে বোঝাতে হবে যে আইন খুবই স্ট্রং, এটা করলে একদম হয়ে যাবো, একদম বেরোনোর কোনো পথ নেই। এটাকে সমন্বয় করে সুন্দরভাবে পাশাপাশি রাখলে এটা কমে যাবে। যে গবেষণার যে উন্নত দেশ থেকে যাওয়ার পর যে সুপারিশমালা আপনি প্রণয়ন করেছিলেন, সাবমিট করেছিলেন, সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে? সেই প্রভাব কি আপনার রয়েছে? না, ঠিক ওইভাবে বিষয় নেই, কিন্তু সরকার এ ব্যাপারে সচেতন এবং সংশ্লিষ্ট বিভাগ এই ব্যাপারে সক্রিয় আছে এবং প্রয়োজন মতো তারা এগিয়ে যাচ্ছে, এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আমরা এই ব্যাপারে সচেতন, সেই বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে। আর এবার আপনি যুক্তরাষ্ট্রে আসার কি কারণ, কি উদ্দেশ্য নিয়ে? আসলে এবার আমি যুক্তরাষ্ট্রে এসেছি সত্যি বলতে কি ব্যক্তিগত কারণে। আমার বোন, আমার ছোট বোন, সে কোলন ক্যান্সারে আক্রান্ত এবং মানে 4th স্টেজে আছেন। উনি লেক্সিংটনে আছেন, এর মধ্যে মানে বোধহয় 7টা কেমোথেরাপি দেওয়া হয়েছে। তো তাকে দেখতে যাচ্ছি এবং তার পাশে কিছু সময় থাকতে যাচ্ছি। সেই বিষয়টা তো বাংলাদেশে আমরা যে বিষয়টা প্রায় শুনি যে বিভিন্ন দেশে বিভিন্ন সরকারি কর্মকর্তারা বিভিন্ন ট্যুরে যায়, বিভিন্ন প্রোগ্রামে যান, ভ্রমণে যান, সরকারি সফরে যান, কিন্তু আপনি যেমনটি বললেন যে সুপারিশ দেওয়ার কথা বললেন সেখানে, কিন্তু অনেক ক্ষেত্রে সেই সুপারিশ দেওয়া হয় না ব্যক্তিগত সফরে, মানে যাওয়ার পরও, সফরে যাওয়ার পরে। সেই বিষয়টা আসলে কতটুকু এখানকার অনেক উদ্বোধন কর্মকর্তারাও বলছেন যে দেওয়া হয় না। যদি নাই দেওয়া হয় তাহলে কি নিয়ে? হ্যাঁ, আসলে দেবার তো কথা, এবং আমি তো দিয়ে থাকি। আমি মনে করি যে মানে প্রত্যেকে দেয়, হয়তো একটু দেরি হতে পারে, কারণ হয়তো 1 মাস দেরি হতে পারে, কিন্তু ইয়ের ব্যাপারে দেয় না বা দেবে না এরকম মনে হয় না। সেটা দেওয়ার সরকারের কাছে নির্দেশনা রয়েছে দেওয়ার। হ্যাঁ, নির্দেশনা আছে এবং সেই রেকর্ডও সরকারের কাছে আছে, যেটা মানে সরকারিভাবে যায় বা যেটা ডেপুটেশনে যায়, প্রেশনে যায়, সেগুলো সবই এরকম বিষয় আছে। এবং আমার মনে করছে যে আমি মানে সরকারকে ধন্যবাদ দিব যে এগুলো ব্যক্তিগতভাবে গবেষণা করে ব্যক্তিগতভাবে এই ইনভাইটেশন অর্জন করলেও আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে প্রেশন দিয়েছিলেন। প্রেশন মানে আমি অন ডিউটি আমি এই কনফারেন্সে এসেছিলাম, তো আমার একটা দায়িত্ব আছে না, যে ব্যাপারে কি হয়েছে সেটা সরকারকে জানাবো, সেই বিষয়টা। তো এখন বাংলাদেশের যে স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করছেন, এখানে যুক্তরাষ্ট্র বা বিশ্বের উন্নত দেশগুলো স্বাস্থ্য বিভাগ রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, তুলনামূলক কেমন মনে হয় যখন আপনারা বাইরের দেশগুলোতে আসেন?
যে আপনাদের অফিস যেভাবে চলছে, বাইরের অফিসগুলো চলছে, এগুলো কি তুলনামূলক কেমন মনে হয় আপনাদের কাছে? না, ভালো আমাদের অফিস। এখানে বিদেশের উন্নত কিছু কি সেখানে আপনারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন কিনা? না, সেগুলো তো যেগুলো উন্নত বা যেগুলো ভালো সেগুলো তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়। তার জন্য আমাদের হায়ার অথরিটি আছেন, তারা তো মানে সময় সময় মানে এই ভিউজ এবং অবস্থা এক্সচেঞ্জ করে, সেই পয়েন্টে তো এগুলো হয়। কিন্তু আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন প্রোগ্রাম আছে, এগুলো খুবই সুন্দর। বিশেষ করে আমাদের মতো এবং আমাদের আশেপাশে যে সমস্ত দেশ আছে তাদের থেকে আমাদের স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের সাফল্য অনেক ভালো। আশেপাশে যে কোনো এখানে অনেক বড় বড় দেশের থেকেও বা ভালো। যেমন যেমন ভারতের থেকে ভালো, এটা তারা ইয়েরাই বলেছে, তাদের প্রধানমন্ত্রী বলেছে এবং মন্ত্রীরা বলেছে। এবং আপনার মনে আছে যে অর্থনীতিবিদ অমর্ত্য সেনও বলেছে যে শিক্ষা বা স্বাস্থ্যগত দিকে অনেক এগিয়ে আছে বাংলাদেশ, ইন্ডিয়ার সাথে তুলনামূলক তিনি সেটা বলছিলেন। আপনার পাশাপাশি স্বাস্থ্যদের পরিচালক এবং ফুটবল ফেডারেশন মেডিকেল যে টিমের যে কমিটি, সেটারও আপনি সদস্য, সেখানে আপনারা কি সেবাটা দিচ্ছেন? আসলে দায়িত্বটা সেখানে আসলে ওটা সরকারি চাকরির পাশাপাশি ফুটবল ফেডারেশনের সঙ্গে মানে যুক্ত আছে। ওখানে পার্মানেন্টলি কোনো ডাক্তার এমনি নিয়োগ নেই, বিষয়টা এইভাবেই চলে আসছে। আর আমি ওখানে ঢুকতে পেরেছি কারণ আমি ছোটবেলা থেকে খেলাধুলা করতাম। আমি খুবই ইন্টারেস্টেড এই খেলাধুলায়। নিজে আমি ন্যাশনালে বাস্কেটবল খেলেছি, হকি খেলেছি, ডিভিশনে আমি টেবিল টেনিসও খেলেছি। তো সেই জন্য এদের সঙ্গে যুক্ত। আমরা যেটা করি তাহলে যখন এটা প্রয়োজন হয়, আমরা কোনো মান্থলি কোনো স্যালারিও পাই না, ওখানে ওদের সঙ্গে যুক্ত আছি। সেটা কেমন মনে করেন কোনো একটা লিগ খেলা হতো, সেখানে কিন্তু মানে প্রত্যেক খেলায় কিন্তু এখন একজন ডাক্তার থাকতেই হয়, যেরকম খেলা হোক। এটা কমিটির যে কোনো একজন থাকে? হ্যাঁ, কমিটির যে আমাদের কমিটিতে 7-8 জন আছে, আর কেউ না কেউ আমরা থাকি। এটা ওখানে থাকি কারণ তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ডাক্তার ওখানে নিয়োজিত থাকে। এটা ফিফার একটা নীতিমালার অংশ। এটা ক্রিকেটেও থাকে? হ্যাঁ, সব জায়গায় থাকে। এমনিও যে মানে খেলার তো বেসিক্যালি যে কি বলে 4টে কম্পোনেন্ট, এটা তার মধ্যে একটা কম্পোনেন্ট এটা থাকবে। যেমন যে মানে কি বলে প্লেয়ার, কি বলে একটা তো ম্যানেজার পোস্ট, দ্যাট ইজ ম্যানেজমেন্ট, একটা হচ্ছে রেফারি, আর কোচ থাকে, আর ওই যে ডক্টর থাকে, এটা থাকতেই হবে। তো এরই অংশ হিসেবে কখনো কখনো আমাদের ডিউটি করতে বিদেশেও যেতে হয়। তো সেখানে কতটুকু আপনাদের দায়িত্ব থাকে যে মাঠে বা যখন? সম্পূর্ণ দায়িত্ব, শুধু মাঠে না, মানে এখান থেকে যাওয়ার পরে প্লেয়ারদের সঙ্গে থাকা পড়তো, হোটেলে প্র্যাকটিস সেশনে যাওয়া, খেলায় সবসময় কোনো ইনজুরি হলে সেটা দেখা, এবং আমাদের যথেষ্ট ভালো ব্যবস্থা থাকে। মানে খুব সিরিয়াস কিছু হওয়া ছাড়া ওগুলো আমরাই মানে সামাল দিতে পারি। যদি খুব সিরিয়াস কিছু হয় তখন হয়তো অ্যাম্বুলেন্স সেখানে থাকে, অ্যাম্বুলেন্সে তখন পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া। সেটা হোটেলে যখন থাকে সেখানে আপনাদের কতটুকু? মানে এমনকি এটা অভিযোগ উঠছিল যে বাংলাদেশের প্লেয়ারের বিরুদ্ধে যে হোটেলে থাকা অবস্থায় তারা সেই যেভাবে তাদের থাকার কথা ছিল সেভাবে থাকেনি। হ্যাঁ, ক্রিকেট দলের এরকম শুনেছিলেন? হ্যাঁ, সেরকম একটা অভিযোগ শোনা গেছে। থাকেনি মানে তারা হোটেলে যেভাবে থাকার কথা, যখন ঘুমানোর কথা ছিল, যেভাবে খাওয়া দাওয়ার কথা ছিল, সবকিছু মিলিয়ে মানে ইরেগুলার হয়ে যাওয়ার কথা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হ্যাঁ হ্যাঁ, এরকম তো আমরা পেপারে, আমি শুধু এখানে নাম যেটা বলছে আমাদের দেশের, ওইটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি যে পাকিস্তান টিমের প্লেয়ার বেশ রাতে হোটেলে নিচে তাদের দেখা গেছে, এরকম যে একটা শুনেছি, খুব স্পেসিফিক আমার মনে নেই। এটা তো কিছু হতেই পারে, এবং এগুলো দেখার জন্য স্টাফ আছে, মানে প্রশাসনের স্টাফ তো ওখানে আছে, অফিসার আছে, তারা দেখে মেনলি। এই এটা ঠিক একদম ডাক্তারের সঙ্গে পুরোপুরি যায় না, টিমের টিম ম্যানেজমেন্ট, মানে ডাক্তারই হচ্ছে তার শারীরিক বিষয়গুলো ভালো রাখা। এবং ফরচুনেটলি আমি যদি এই প্রসঙ্গে একটা বলি যে আমি এই গত সাফ টুর্নামেন্টে যে বাংলাদেশ ফুটবল টিমের সঙ্গে ছিলাম কেরালায়, মানে আল্লাহর ইচ্ছায় আমার প্লেয়ার সবাই সুস্থ ছিল, সফল ছিল। তো ছোটখাটো দু একটা অসুবিধা ছাড়া, এই যে সর্দি কাশি ইত্যাদি ছাড়া, তো তারা ভালো ছিল আর কি, শারীরিকভাবে সুস্থ ছিল। মনে করেন যে তো সর্বক্ষণই কি দেখা হয়। আর এমনি তো
রুমে রুমে যেও আমরা তাদের খোঁজ খবর নিই, তারপরে খাবার সময় সবার সঙ্গে দেখা হয়, অলমোস্ট 24 ঘন্টা যেহেতু দেখা হচ্ছে এবং খুব শৃঙ্খলার মধ্যে থাকি। আমার একটা মনে পড়ে বেশ আগে, বহু বছর আগে, মনে করেন 25-30 বছর আগে আমরা শুনতাম যে কোথাও টিম গেছে, তারপরে প্লেয়াররা বা কোচ বা কোনো কোনো কর্মকর্তারা হয়তো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। ইদানিং আসলে এরকম ভেরি রেয়ার, এরকম হয় না। অনেক শৃঙ্খলায়, অবশ্যই শৃঙ্খলা বলতে, অবশ্যই শৃঙ্খলা বলতে হয়তো যখন খেলা হয়ে যায়, মানে একদিন পরে বা দুদিন পরে ফ্লাইট, তখন হয়তো ম্যানেজমেন্ট বললো যে একটু মার্কেটে ঘুরে আসতে পারবে, দেখে শুনে যে এর বাদে শৃঙ্খলার মধ্যে থাকে। সর্বদা আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে প্রিয় দর্শক, আজ আমি এখানে শেষ করবো। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনয় আসবে।